সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আই জুলজি নামক চ্যানেল এর পক্ষ থেকে। আমি খালেদ মোহাম্মদ মাসুদুল হাসান, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা, সরকারি হরমোহন কলেজ, মুন্সিগঞ্জ। আর আজকে আমার আলোচনার বিষয় ভাইরাসের লাইসোজেনিক চক্র। এটি ভাইরাস অধ্যায়ের অণুজীব বিজ্ঞান এবং বিকিরণ জীববিজ্ঞান বইয়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস। এটি অনার্স চতুর্থ বর্ষের মাইক্রোবায়োলজি এবং রেডিয়েশন বায়োলজির বইয়ে, আর অনার্স থার্ড ইয়ারের সেল অ্যান্ড মলিকুলার বায়োলজি অংশের একটি অধ্যায়। আমি ঈদ উল ফিতর এবং পবিত্র রমজানের ছুটির পর আজকেই তোমাদের সামনে প্রথম ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সেই সাথে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। রমজান বন্ধের আগে তোমাদের সামনে আমি ক্লাস নিয়েছিলাম, বা শেষ ক্লাস নিয়েছিলাম লাইটিক চক্র নিয়ে, অর্থাৎ লাইটিক চক্র নিয়ে তোমাদের সাথে কথা বলেছিলাম। আশা করি তোমাদের সেই ক্লাসটি দেখা হয়েছে এবং সেই ক্লাস সম্বন্ধে তোমাদের এখনো কিছুটা হলো মনে আছে। তারই ধারাবাহিকতায় আজকে ভাইরাসের সংখ্যা বৃদ্ধির সেকেন্ড যে ধাপটি, সেটি হচ্ছে লাইসোজেনিক চক্র। তো চলো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যদি লাইটিক চক্রটি ভালোভাবে মুখস্থ করে থাকো, বুঝে থাকো, তাহলে লাইসোজেনিক চক্রটি খুবই সোজা। আর যদি তোমরা এখনো লাইটিক চক্রটি না পড়ে থাকো বা বুঝে না থাকো, কোনো অংশ যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে বা বুঝে উঠতে পারোনি, তাহলে কিন্তু লাইসোজেনিক চক্রটি পড়তে একটু কষ্ট লাগবে বা একটু সহজ জিনিসও তোমাদের কাছে কঠিন লাগবে। তো সেই জন্য আমি আবারও অনুরোধ করব তোমরা যারা লাইটিক চক্রটি পড়োনি বা পড়লেও অনেক দিন হয়ে গেছে, রোজার কারণে, ঈদের বিভিন্ন ঝামেলার কারণে তোমরা হয়তোবা পড়ে রেখেছো, কিন্তু তারপরে এখন আর মাথায় নেই। তোমরা অনুরোধ থাকবে আবারও লাইটিক চক্রটি ভালোভাবে পড়ে তারপরে লাইসোজেনিক চক্রটি পড়ার জন্য। তাহলে তোমরা লাইটিক চক্রের ধাপগুলো যদি তোমরা বুঝতে পারো, মনে রাখতে পারো, তাহলে লাইসোজেনিক চক্রটিও তোমাদের কাছে মনে রাখা খুব কঠিন কিছু হবে না বা বুঝতে খুবই সহজ হবে। তো লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্রের মধ্যে কিছুটা হলেও পার্থক্য রয়েছে। এই লাইসোজেনিক চক্রটিতে ভাইরাস ব্যাকটেরিয়ার কোষে তার নিউক্লিক অ্যাসিড প্রবেশ করে ঠিকই, কিন্তু সেটা লাইটিক চক্রের মতো কোষকে ভেঙে ফেলে না বা ভাইরাসের কোষের সংখ্যা বৃদ্ধি করে না। তার মানে এই কথাটা থেকে বোঝা যাচ্ছে যে লাইটিক চক্রে যখন চক্রের প্রথম ধাপে যখন একটি ব্যাকটেরিয়া কোষে নিউক্লিক অ্যাসিড প্রবেশ করে, ভাইরাস যখন ব্যাকটেরিয়ার কোষে, আমরা সাধারণত হোস্ট হিসাবে কোলাই ব্যাকটেরিয়াকে কাজে লাগাই, তো সেই ব্যাকটেরিয়ার কোষে যখন নিউক্লিক অ্যাসিডকে প্রবেশ করায়, সাথে সাথে কোষ, অর্থাৎ লাইটিক চক্রে, আমি লাইটিক চক্রের কথা বলছি, মূল কথাতে চলে যাচ্ছি যে লাইটিক চক্রে তখন অবস্থাটা কি হয় যে কোষ তখন ভেঙে যায় বা কোষকে তখন সেই ব্যাকটেরিয়াটি বা নিউক্লিক অ্যাসিডের প্রবেশ করে কোষকে ভেঙে ফেলে। কিন্তু লাইসোজেনিক চক্রে সেই ঘটনাটা ঘটে না, অর্থাৎ কোষকে ভেঙে ফেলে না বা ভাইরাসের কোষের সংখ্যা বৃদ্ধি করে না। লাইটিক চক্রের মূল কার্যই হচ্ছে সংখ্যা বৃদ্ধি করা। সেই জন্য কোষকে ভেঙে ফেলে এবং ব্যাকটেরিয়াটা কি দ্রুত, ভাইরাসটি ব্যাকটেরিয়ার কোষের ভিতরে প্রবেশ করে দ্রুত সংখ্যা বৃদ্ধি করে। এই চক্রে, অর্থাৎ লাইসোজেনিক চক্রে, ভাইরাস তার নিউক্লিক অ্যাসিড ব্যাকটেরিয়ামের কোষে ডিএনএ এর সাথে যুক্ত করে দেয় এবং ভাইরাল নিউক্লিক অ্যাসিড ব্যাকটেরিয়াল ডিএনএ এর সাথে সংখ্যা বৃদ্ধি করে। যেহেতু এখানে কোষের মৃত্যু ঘটে না, তাই একে বলে মৃদু আক্রমণ। আর যেসব ভাইরাস এই চক্র ব্যবহার করে তাদেরকে বলে টেম্পারেট ফাজ। ল্যামডা ভাইরাস এক ধরনের টেম্পারেট ফাজ, এরা কোলাইকে আক্রমণ করে। তাহলে এইটুকুতে আমরা কি বুঝলাম, যে লাইটিক চক্রে যখন ভাইরাসটি কোষের দেহে প্রবেশ করে নিউক্লিক অ্যাসিডকে
ভিতরে প্রবেশ করায়, অর্থাৎ কোষের ভিতরে প্রবেশ করায়, সাথে সাথে কোষটি মৃত্যুবরণ করে বা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। আর সেখানে কি করে, ভাইরাসটি দ্রুত বংশবৃদ্ধি করতে থাকে, সংখ্যা বৃদ্ধি করতে থাকে। এবং কিন্তু লাইসোজেনিক চক্রে এই অবস্থা হয় না, অর্থাৎ কোষটি মরে না বা কোষটি ভেঙে যায় না। আর যদিও কোনো কারণে ভাঙে বা কিছুটা হইলেও ধ্বংসপ্রাপ্ত হয়, কিন্তু একেবারে নষ্ট হয়ে যায় না, একেবারে অকেজো হয়ে যায় না। কোষ মোটামুটিভাবে কার্যক্ষম থাকে এবং সংহত থাকে। আর লাইটিক চক্রের বেলায় সম্পূর্ণ কোষ নষ্ট হয়ে যায়, এজন্যই এখানে কোষের কোনো মৃত্যু ঘটে না। আর এজন্য এই চক্রটাকে বলা হয়, অর্থাৎ লাইসোজেনিক চক্রটাকে বলা হয় মৃদু আক্রমণ। অর্থাৎ লাইসোজেনিক চক্রের ক্ষেত্রে ভাইরাস কোষকে, তার হোস্ট কোষকে, অর্থাৎ তার যে পোষক কোষ রয়েছে সেই পোষক কোষকে মৃদু আক্রমণ করে। আর যেসব ভাইরাস এই চক্রকে ব্যবহার করে তাদেরকে বলা হয় টেম্পারেট ফাজ। ল্যামডা ভাইরাস হচ্ছে এক ধরনের টেম্পারেট ফাজ, এরা কোলাইকে আক্রমণ করে। তো চলো আমরা এর পরের স্লাইডটিতে যাই। এই চক্রটিতে পোষক কোষের, অর্থাৎ হোস্ট কোষের লিসিস বা লাইসিস ঘটে, যেমনটি লাইটিক চক্রে ঘটে। অর্থাৎ লিসিস বা লাইসিস মানে হচ্ছে প্রোটিন সংশ্লেষণের যে একটি ধাপ, এটিকে বলা লাইসিস। অর্থাৎ তোমার একটি থেকে আরেকটিতে যখন সংশ্লেষণ ঘটে এটাকে বলা হয় লাইসিস বা লিসিস। শোষণ এবং প্রবেশের পর্যায়ের পরে ব্যাকটেরিয়া কোষের সাথে ফেজ ডিএনএ সংহতকরণের পর্যায়টি অবিরত হওয়ার জন্য অব্যাহত থাকে এবং পরবর্তীতে শোষণ, এবং যেহেতু আমরা জানি যে ভাইরাস এটি বিদীর্ণ হয়ে একটি কোষে প্রবেশ করার পরে কোষের ভেতরে কোষ শোষণ করে নেয়, অর্থাৎ কোষের যে আনুষঙ্গিক অঙ্গাণু বা অঙ্গগুলো রয়েছে সেগুলোকে শোষণ করে এবং সে আরও ভিতরে অর্থাৎ প্রবেশ করে কোষের একেবারে ভেতরের পর্যায়ে চলে যায় এবং ব্যাকটেরিয়া কোষের সাথে ফেজ ডিএনএ, অর্থাৎ ব্যাকটেরিয়া কোষের যে ডিএনএ ফেজ ডিএনএ রয়েছে সেগুলোর সাথে সে সংযুক্ত হয় এবং পুরো পর্যায়টি বা পুরো প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে বা অবিরাম চলার জন্য এটি অব্যাহত থাকে। ব্যাকটেরিয়ার প্রজননের সাথে সাথে ফেজ প্রতিলিপি একই সাথে ঘটবে, অর্থাৎ একই সাথে ব্যাকটেরিয়ার প্রজনন অর্থাৎ সংখ্যা বৃদ্ধি করতে থাকে, আর এদিক থেকে ফেজের অর্থাৎ ফেজ ডিএনএ যেটি রয়েছে এটির প্রতিলিপন করতে থাকে। ব্যাকটেরিয়াল জিনোমে সংহত কয়েকটি ব্যাকটেরিয়ার প্রজন্মের জন্য প্রকাশ না করেই ভাইরাসটি কন্যা ব্যাকটেরিয়া দ্বারা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়ে কয়েকটি বংশধরের মধ্যে সঞ্চারিত হয়। অর্থাৎ সহজ কথায় এই প্রক্রিয়াটি একটি অপত্য কোষ তৈরি করে আবারও পরবর্তী পর্যায়ে গিয়ে আবারও উত্তরাধিকার সূত্রে যে ব্যাকটেরিয়াসটি বা যে নিউক্লিক অ্যাসিডটি পায় সেটির মাধ্যমে আবারও কয়েকটি বংশধরের মধ্যে এই প্রক্রিয়াটি সচল রাখে বা সঞ্চারিত হয়। এর পরবর্তী স্লাইডে আমরা যাব যে এরপরে কি হয় সেটি দেখার জন্য। যেমন ব্যাকটেরিয়ার সংখ্যার তুলনায় ব্যাকটেরিওফাজের সংখ্যা বেশি হলে এই প্রক্রিয়াটি সাধারণত এটি ছোট স্মল আইএস দিয়ে প্রকাশ করা হয়। লাইসোজেনিক চক্র বহনকারী ভাইরাসগুলো ভাইরাসজনিত হয়। অর্থাৎ ব্যাকটেরিয়ার সংখ্যার তুলনায় যদি ব্যাকটেরিওফাজের সংখ্যা বেশি হয়ে যায় তখন প্রক্রিয়াটি সাধারণত লাইসোজেনিক চক্র বহনকারী ভাইরাসগুলো ভাইরাসজনিত হয়ে যায়। শেষ পর্যন্ত প্রোফেজগুলো ব্যাকটেরিয়াল জিনোম থেকে পৃথক হয়ে লাইটিক বা ল্যাটিক ফেজগুলোতে রূপান্তরিত হতে থাকে। পরবর্তীতে লিথোজেনিক চক্রের ভিতরে প্রবেশ করে পরিচালিত করে, যা ব্যাকটেরিয়াল লিসিস এবং নতুন ব্যাকটেরিয়া সংক্রমণের দিকে ধাবিত হয়। এই হলো মোটামুটিভাবে লাইসোজেনিক চক্র। এখানে এই চিত্রের মাধ্যমে আমি যে এখানে চিত্র সংযোজন করেছি, এই চিত্রে দেখো কিভাবে এখানে একটি ভাইরাস, এই ভাইরাসটি কিভাবে একটি কোষের ভিতরে প্রবেশ করে। এখানে বলাই আছে দ্য ভাইরাস এন্টার দ্য সেল বডি রিলিজিং আরএনএ। এখানে ভাইরাসটি ব্যাকটেরিয়া অর্থাৎ কোলাই ব্যাকটেরিয়া কোষের ভিতরে প্রবেশ করলো এবং আরএনএ কে রিলিজ করে দিল। বা কিভাবে তোমার কোষের নিউক্লিক অ্যাসিডকে বিদীর্ণ করে এটার ভিতরে প্রবেশ করে আরএনএ কে রিলিজ করে। এরপরে সেকেন্ড স্টেজে গিয়ে ভাইরাসটি কি করে, ভাইরাস আরএনএ ইনভেডস দ্য সেল নিউক্লিয়াস অ্যান্ড টেকস ওভার। এখান থেকে নিউক্লিয়াসকে সে নষ্ট করে দেয় বা নিউক্লিয়াসের ভিতরে প্রবেশ করে নিউক্লিয়াসকে আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত করে ফেলে বা নিজে শোষণ করে নেয় এবং এখানে কি বলা হয়েছে সেল নিউক্লিয়াস অ্যান্ড টেকস ওভার, এবং সে সাথে সাথে সে ইনগ্রাফট করে, অর্থাৎ সে
নিজেই নিউক্লিয়াসকে শোষণ করে নেয় বা খেয়ে নেয় বা গ্রহণ করে। এর পরের যে থার্ড স্টেজে যায় কি করে, ভাইরাল আরএনএ uses the host cell to create new RNA and assembles more viral particles তার মানে ভাইরাল আরএনএ, ভাইরাসের যে আরএনএটি রয়েছে এটি কি করে হোস্ট সেল কে ব্যবহার করে টু ক্রিয়েট নিউ আরএনএ, নতুন ধরনের আরএনএ বা নতুন করে আরএনএ তৈরি করার জন্য ভাইরাল আরএনএটা কি করে পোষক কোষকে ব্যবহার করে এবং অ্যাসেম্বলস মোর ভাইরাল পার্টিকেলস। তার মানে এটা আরএনএ, নতুন আরএনএ তৈরি করার জন্য ভাইরাল আরএনএ কি করে পোষক কোষকে ব্যবহার করে এবং ভাইরাসের আরও যে পার্টিকেলগুলো রয়েছে অর্থাৎ অঙ্গাণু বা অন্যান্য গঠনিক উপাদান যেগুলো রয়েছে সেগুলো কি করে আস্তে 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 একসাথে জড়ো করতে থাকে, আরও যেখানে তার প্রয়োজনীয় উপাদানগুলো রয়েছে সেগুলোকে একসাথে জড়ো করতে থাকে। এরপর ফোর্থ স্টেজে কি করে নিউ ভাইরাল পার্টিকেলস আর রিলিজড, এখানে যে আরও নতুন নতুন ভাইরাস তৈরি হলো, অর্থাৎ এখানে অনেকগুলো ভাইরাস আস্তে 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 আর নতুন করে আরএনএ তৈরি করলো এবং ভাইরাস রূপান্তরিত হচ্ছে এবং এখানে আরও ভাইরাস তৈরি করতে থাকলো। থাকতে থাকতে এক পর্যায়ে এই কোষের যে বাইরের প্রাচীরটি আছে এটি বিদীর্ণ হয়ে যায়, তখন তারা আস্তে আস্তে বাইরে রিলিজ হয়, সামটাইমস ডিস্ট্রয়িং দ্য সেল ইন দ্য প্রসেস। কখনো কখনো, যে আমি এই বাংলায় এতক্ষণ যে বর্ণনা করছি সেখানেও ছিল যে কখনো কখনো দেখা যায় যে সেলটাকেই তারা ডিস্ট্রয় করে দেয় এটাই, এবং তারা ডিস্ট্রয় করে বাইরে বিদীর্ণ হয়ে অর্থাৎ বাইরের পরিবেশে চলে আসে, তারপর আবার একটি সুস্থ দেহে, মানুষের দেহে হোক বা প্রাণীর দেহে বা পোষক দেহে প্রবেশ করার জন্য প্রস্তুত হয়। এভাবেই হচ্ছে পুরো লাইসোজেনিক চক্রটি চলতে থাকে। আশা করি তোমরা, যদি তোমাদের বর্ণনায় বুঝতে কষ্ট হয় বা অসুবিধা হয়, তোমরা এই চিত্রের মাধ্যমে, যদি এই ফ্লো চার্টের মাধ্যমে বা চিত্রগুলো কিভাবে হয়, তোমরা যদি এটিকে আমার মতো করে আমি যেভাবে তোমাদেরকে ইংরেজিগুলোকে বঙ্গ অনুবাদ করে বা বাংলায় অনুবাদ করে বুঝিয়ে দিলাম, এটি যদি করতে পারো তোমরা নিজেরাই দেখবা নিজের ভাষায় তোমরা পুরো প্রক্রিয়াটিকে বা পুরো লাইসোজেনিক চক্রকে বর্ণনা করতে পারবা। তো আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এর পরের স্লাইডে আমি চলে যাব লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্রের মধ্যে পার্থক্য দেখানোর জন্য, এবং এটি পার্থক্যটি খুবই গুরুত্বপূর্ণ, প্রায় এটি পরীক্ষায় আসতে দেখা যায়। তো লাইটিক চক্রের মাধ্যমে সমগ্র ভাইরাসটি গঠিত হয়, আর লাইসোজেনিক চক্রের মাধ্যমে কেবলমাত্র ভাইরাল ডিএনএ অণুর প্রতিলিপি গঠিত হয়, কিন্তু সম্পূর্ণ ভাইরাসের সৃষ্টি হয় না। এখানে একটু প্রিন্টিং মিস্টেকের কারণে বা আমার একটু অবহেলার কারণে এখানে আমি হেডিংগুলো আমার দেওয়া হয়নি। তো এইটি হচ্ছে লাইটিক চক্র হবে এখানে, আর এখানে হবে লাইসোজেনিক চক্র। তো তোমরা আশা করি এটি নিজেরা পড়ার সময় এটি এখানে সেটি মনে করে এটি পড়ার চেষ্টা করবে, যে প্রথম যে টেবিলটি সেই টেবিলের বা সারণীটি, এই সারণীর উপরের হেডিংটা হবে লাইটিক চক্র আর দ্বিতীয়টি হবে লাইসোজেনিক চক্র। 2 নম্বর পার্থক্য হচ্ছে লাইটিক চক্রে পোষক ব্যাকটেরিয়া কোষের বিদারণ ঘটে, লাইসোজেনিক চক্রে পোষক ব্যাকটেরিয়া কোষের বিদারণ ঘটে না। লাইটিক চক্রের ক্ষেত্রে আক্রমণের প্রকৃতি তীব্র বা ভিরুলেন্ট হয়, আর লাইসোজেনিক চক্রের ক্ষেত্রে পোষক ব্যাকটেরিয়ার কোষের মৃত্যু ঘটে না, তাই আক্রমণ মৃদু বা টেম্পারেট প্রকৃতির হয়, যেটি আমি বর্ণনা শুরুতেই বলেছি। এই চক্রের ক্ষেত্রে অর্থাৎ লাইটিক চক্রের ক্ষেত্রে পোষক ব্যাকটেরিয়ার ডিএনএ বিনষ্ট হয়। লাইসোজেনিক চক্রের ক্ষেত্রে পোষক ব্যাকটেরিয়ার ডিএনএ এর সঙ্গে যুক্ত হয়েই ব্যাকটেরিয়ার ডিএনএ এর সঙ্গে সঙ্গে ভাইরাল ডিএনএ এর প্রতিলিপি গঠিত হয়, অর্থাৎ এখানে পুরো ডিএনএটা ব্যাকটেরিয়ার ডিএনএটা নষ্ট হয় না। লাইটিক চক্রের ক্ষেত্রে প্রোফেজ গঠিত হয় না। লাইসোজেনিক চক্রের ক্ষেত্রে টেম্পারেট ফাজের ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে যুক্ত হয়, এই অবস্থায় ফাজকে প্রোফেজ বলা হয়। লাইটিক চক্রের ক্ষেত্রে ব্যাকটেরিয়ার জেনেটিক পুনঃসংযোজন পদ্ধতির কোনো ভূমিকা নেই। লাইসোজেনিক চক্রের ক্ষেত্রে ট্রান্সডাকশন পদ্ধতির মাধ্যমে ব্যাকটেরিয়ার জেনেটিক পুনঃসংযোগ ঘটায়। আর উদাহরণ হিসেবে লাইটিক চক্র সম্পন্ন হয় যে সে ভাইরাসগুলো সংগ্রহ করে, সেটি হচ্ছে টি2 ফাজ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, আর টি2 ফাজ এবং টি4 ফাজ। আর লাইসোজেনিক চক্রটি সাধারণত কাজ করে হচ্ছে ল্যামডা ফাজ হিসেবে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। তো এই হচ্ছে মোটামুটি লাইসোজেনিক চক্র এবং লাইটিক চক্রের পার্থক্য এবং সাথে লাইসোজেনিক চক্রের প্রক্রিয়ার বর্ণনা। আশা করি তোমরা এগুলো বুঝেছো, আর আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে এবং দেখে মূল বইয়ের সাথে নিয়ে নিজেদের মতো করে তৈরি করবে। আজকে এই পর্যন্তই, আগামীতে অন্য কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। বিদায় নেওয়ার আগে
তোমাদের কাছে অনুরোধ করব বরাবরের মতো যে আমার আইজুলজি নামক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, এবং সাথে সাথে বেল আইকনে অল অপশনে ক্লিক করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই তোমরা সেটি বুঝে তোমাদের সময় মতো সেটি দেখে নিতে পারো। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।